হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো আজকে তোমাদের ক্লাস 8-এর যে সেকেন্ড চ্যাপ্টার পাইচিত্র, সেই চ্যাপ্টারটা আজকে তোমাদের শুরু করব। আর পেজ নাম্বার 21 থেকে 27 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। আর পাইচিত্রের মধ্যে যে সমস্ত বিষয় আছে তোমাদের 8 ক্লাসে, অনুভূমিক রেখা, উল্লম্ব রেখা, কাঁচা তত্ত্ব, ট্যালি মার্ক, পরিসংখ্যা, বিভাজন তালিকা, স্তম্ভচিত্র, বৃত্তকলা, পাইচিত্র, কেন্দ্রীয় কোণ, সমস্ত কিছু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এগুলো করানোর ফাঁকে যে নিজে করে 2-এর যে অঙ্কটা আছে, একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা তোমাদের এখানে করিয়ে দেবো। আর পরের ক্লাসে কোষে দেখি 2-এর অঙ্কগুলো শুরু করব, কেমন? তো চলো শুরু করি। প্রথমে আছে অনুভূমিক রেখা এবং উল্লম্ব রেখা। আচ্ছা, যখনই আমরা স্তম্ভচিত্র আঁকবো, স্তম্ভচিত্র মানে এখান থেকে এরকমভাবে স্তম্ভ তুলব, ঠিক আছে? সেটা কী জিনিস সেটা তো অবশ্যই বোঝাবো, আমি অনুভূমিক রেখাটা বোঝাচ্ছি। তাহলে এই একটা বিন্দু থেকে একটা সরলরেখা এদিকে গেছে, মানে একটা রেখা, আর আরেকটা রেখা এদিকে গেছে, এগুলোকে এক্সিস বলে। এটাকে এক্স এক্সিস বলে, এটাকে ওয়াই এক্সিস বলে, মানে এটাকে এক্স রেখা, এটাকে ও ওয়াই রেখা। এই নিচে যে রেখাটা থাকে সেটাকে বলা হয় অনুভূমিক রেখা, আর যে লম্বালম্বী রেখাটা থাকে সেটাকে বলা হয় উল্লম্ব রেখা। কেমন? কখনো আমরা উল্লম্ব রেখা বরাবর এরকম মান লেখচিত্র, মানে এরকম রেখা আঁকবো, আবার কখনো এরকমভাবেও লেখচিত্র আঁকবো, মানে রেখা আঁকবো। তাই যখন নিচেরটা ধরবো তখন সেটা অনুভূমিক রেখা হয়ে যাবে, যখন উপরেরটা ধরবো তখন সেটা উল্লম্ব রেখা হয়ে যাবে। কেমন? এবার আসি কাঁচা তত্ত্ব। কাঁচা তত্ত্ব কী জিনিস? তোমাকে অঙ্ক করার জন্য, একটা স্তম্ভচিত্র লেখার জন্য, আঁকার জন্য যে মানগুলো দেওয়া থাকবে সেগুলোকে বলা হয় কাঁচা তত্ত্ব, মানে যা ধরে আমরা অঙ্ক করব সেটাকে বলা হয় কাঁচা তত্ত্ব। এবার হচ্ছে ট্যালি মার্ক, পরিসংখ্যা, বিভাজন তালিকা। তাহলে এই দুটো জিনিস তোমাদের বোঝানোর জন্য বইয়ের থেকে একটা অঙ্ক তুলে ধরতে হবে, ঠিক আছে? তো চলো বই থেকে একটা অঙ্ক তোমাদের তুলে ধরি। দেখো, বইয়ের 22 নম্বর পৃষ্ঠা যে একের অঙ্কটা আছে সেই উদাহরণের থেকে আমি তোমাদের অঙ্কটা তুলে ধরছি, ঠিক আছে? বলেছে 20 জন ছাত্রছাত্রী আছে, সেই 20 জন ছাত্রছাত্রী প্রত্যেকে কিছু কিছু করে মাটির পুতুল তৈরি করেছে। আচ্ছা, যেমন একজন 4টি করেছে, আরেকজন 1টি, কেউ 3টি, কেউ 2টি, কেউ 4টি, কেউ 4টি, কেউ 3টি, এরকমভাবে 20 জন ছাত্রছাত্রী তোমাদের পুতুল কত করে গড়েছে সেগুলো লিস্ট এখানে দিয়েছি। এই জিনিসটাকে বলা হয় কাঁচা তত্ত্ব। তাহলে এই জিনিসটাকে এবার আমি এই ছকের মধ্যে লিখব। যেমন মাটির পুতুলের সংখ্যা, যেমন পুতুলের সংখ্যা 1 থেকে শুরু হয়েছে। এবার দেখব তাহলে একটা পুতুল কজন তৈরি করেছে সেটা দেখব, দুটো পুতুল কজন তৈরি করেছে, 3টে পুতুল কজন তৈরি করেছে, এইভাবে তোমাদের দেখতে হবে। তাহলে দেখো, এখানে একটা মাটির পুতুল তৈরি করেছে এই একজন, আর আছে আর কোথাও নেই। তার মানে একটা মাটির পুতুল তৈরি করেছে শুধুমাত্র 2 জন। তাহলে মাটির পুতুলের ঘরে লিখবো 1, মানে একটা করে পুতুল তৈরি করেছে, তাই এক লিখলাম পুতুলের ঘরে। আচ্ছা, ট্যালি মার্কটা পরে লিখছি। আচ্ছা, এই যে একটা করে পুতুল তৈরি করেছে, এখানে কজন ছাত্রছাত্রী করেছে সেটা 2 জন, এই একজন আর একজন এ, তার মানে এখানে 2 লিখব। এইবার দেখো ট্যালি মার্কটা কী জিনিস। ট্যালি মার্ক হচ্ছে এই যে ছাত্রছাত্রীর সংখ্যা তো একটা করে পুতুল 2 জন তৈরি করেছে, এই 2 জনটাকেই আমি ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করব। কিভাবে? 2 জন মানে 2টো দাগ, 3 জন মানে 3টে দাগ, 4 জন মানে 4টে দাগ, 5 জন মানে কি হবে, এগুলো ট্যালি মার্ক সাজাচ্ছি। 5 জন, যদি মনে করো একটা পুতুল 5 জন তৈরি করলো, তখন সেই ক্ষেত্রে কি হতো, 4টে দাগ দিয়ে একটা পুরোটা দাগ দিয়ে দিতাম, এটাকে বলা হয় 5টা। তাহলে 6টা হলে 5-এর পরে আরও একটা দিয়ে দেবো, 7টা হলে আরও 2টো দিয়ে দেবো। মনে করো কেউ 10টা করেছে, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, এইভাবে। তার মানে 4টে দাগের উপরে আরেকটা দাগ পুরোপুরি দিলে সেটা 5টা হয়ে যায়, আর এটা 5টা, 5 5 10, এইভাবে তোমাকে ট্যালি মার্ক সাজাতে হয়। আশা করি বোঝা গেছে। তাহলে 2 দেখো কটা আছে, এই একটা, 2টো, 3টে, 4টে আছে। তার মানে 2টো মাটির পুতুল কজন তৈরি করেছে, 4 জন। তার মানে কি হবে, 1 2 3 4। এবার দেখো 3 কটা আছে, দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তার মানে 3টি করে মাটির পুতুল কজন তৈরি করেছে, 8টা। তাহলে ছাত্রছাত্রী ঘরে তো এইটা জোনে হবে, তাই না? এটা জোনে প্রকাশ করতে হচ্ছে, আর এটা ট্যালি মার্কে লিখছি। তাহলে 8 জন আছে, 3 কিন্তু ট্যালি মার্কে দেবো না, 3টে পুতুল কজন তৈরি করেছে, 8 জন, তাই 8 এখানে ট্যালি মার্কে সাজাবো। 1 2 3 4, এই হলো 5 6 7 8, হয়ে গেল ট্যালি মার্ক। এবার দেখো 4টে, 3 হয়ে গেল, 4 দেখো কটা আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তার মানে 4 বসাবো 6টা।
এখানে 6 লিখব, 1 2 3 4 5 6, বোঝা গেছে। এবার এইটা হচ্ছে কাঁচা তত্ত্ব তোমাকে দিয়ে দিয়েছে, মানে কে কটা করে মাটির পুতুল তৈরি করেছে, এটা হচ্ছে কাঁচা তত্ত্ব। এই কাঁচা তত্ত্বকে আমরা নির্ভর করে আমরা একটা ছক তৈরি করলাম, এই ছকটাকেই বলা হয় পরিসংখ্যান বিভাজন তালিকা। ঠিক আছে, তাহলে পরিসংখ্যান বিভাজন তালিকা বলতে কি বোঝায়, যে কাঁচা তত্ত্ব দেবে সেই কাঁচা তত্ত্বের উপর নির্ভর করে জিনিসগুলো ট্যালি মার্কে সাজাবো এবং সেটা সংখ্যাতে সাজাবো, এই জিনিসটাকেই বলা হয় পরিসংখ্যান বিভাজন তালিকা। এই পরিসংখ্যান বিভাজন তালিকার ওপরে তোমাকে স্তম্ভচিত্র আঁকতে দেয়। কেমন? এবার 21 নম্বর পৃষ্ঠায় দেখো যে ছবিটা দিয়েছে না, ওই সোমবারে এতগুলো মাটির পুতুল তৈরি করেছে, মঙ্গলবার এতগুলো মাটির পুতুল করেছে, ওটাও আমি একটু বুঝিয়ে দিই। তাহলে তোমাকে এই 21 নম্বরের এই অঙ্কটা একটা ছক দিয়ে দিয়েছে, এই ছকের মধ্যে দেখো ছবিগুলো দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে এই এক একটা ছবি কয়টি করে, 20টি করে পুতুল। কেমন? এক একটা ছবি 20টি করে মাটির পুতুল। এই ছকটাকে বলা হয় চিত্রলেখ। কেমন? এই ছকটাকে চিত্রলেখ বলা হয়। এই চিত্রলেখের ওপরে তোমাকে এই চিত্রলেখের ওপরে নির্ভর করে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হয়। যেমন একটা ছবি যদি 20টি পুতুলের সমান হয়, তাহলে সোমবারে কয়টা মাটির পুতুল করেছে, দেখো 4টে। তাহলে 4টে মানে কি, 4 গুণ 20, তার মানে কত হবে, 4 দুগুণে 8, মানে 80টি। মঙ্গলবারে কটা হয়েছে দেখো, 1 2 3 4, তার মানে এখানেও 80 হয়েছে। তার সাথে দেখো এটা অর্ধেক, পুরো কমপ্লিট করেনি, তার মানে অর্ধেক মানে কি, 20টি যদি পুরো গোটা হয় তাহলে তার অর্ধেক হয়ে যাবে 10, তার মানে মঙ্গলবারে 90টি মাটির পুতুল করেছে। বুধবারে দেখো পুরো টোটাল হয়েছে 5টা, তার মানে 5 কুড়ি 100টি। আর বৃহস্পতিবারে 3টে, মানে 3 কুড়ি 60। এইভাবে উত্তর দিতে হয়। এইবার এটাকে যদি আমরা স্তম্ভচিত্রে সাজাই তাহলে সেটা কিভাবে আঁকবো সেটা দেখো। তারপরে আছে স্তম্ভচিত্র। স্তম্ভচিত্র যখনই আঁকবো তখনই আমাদের কি হবে, একটা অনুভূমিক রেখা চলে আসবে, একটা উল্লম্ব রেখা চলে আসবে। এটা ওয়াই ও ওয়াই, এটা ও এক্স। এখানে মাটির পুতুল গড়েছে এক একটা বারে কতগুলো করে, তার মানে একটা রেখাতে লিখব কি বারগুলো, আরেকটা রেখাতে কি লিখব ওই বারে কতগুলো করে পুতুল করেছে সেগুলো। ঠিক আছে, তাহলে একটা সোমবার, মঙ্গলবার, বুধবার, তাহলে এখানে মনে করে এখানে সোমবার দিলাম, এখানে মঙ্গলবার দিলাম, এখানে বুধবার, এখানে বৃহস্পতিবার। ঠিক আছে, আচ্ছা এইবার সোমবারে কতগুলো, 80টি মাটির পুতুল করেছে। তাহলে এই 80টি আমাকে লেখচিত্রের মধ্যে সাজাতে হবে। তাহলে এই যে ও ওয়াইটা সরলরেখাটা টানলাম, এর মধ্যে আমরা ভাগ ভাগ করে দেব, এরকম ভাগ ভাগ করে দেব। দেখো 80টি পুতুল তো আর পরপর 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে আঁকা সম্ভব না। ঠিক আছে, মান বসানো সম্ভব না 80টি। তাই আমরা কি করব, এই এক একটা ঘর আমাদের সুবিধা অনুযায়ী ভাগ করে নেব। তাহলে আমরা যদি এটা তো অনুভূমিক রেখা, আমরা যদি এটা লিখতে হবে যে অনুভূমিক রেখায় একটি ঘর সমান সমান 10টি পুতুলের সমান। 10টি পুতুল লিখতে পারো, 20টি পুতুল লিখতে পারো, 5টি পুতুল লিখতে পারো, নিজেদের সুবিধার জন্য। আমার যে 10টি লিখবে আমার কোনো কথা নেই, 20টি লিখবে আমার কোনো কথা নেই। আমার মান যেরকম আছে, মনে করে এখানে 80-র জায়গায় কোনো একটি মান 85 আছে বা 65 আছে, তখন আমরা কি করব, তাহলে 5 রেখে দেবো, তাহলে সুবিধা হবে, কারণ ওটা 5-এর গুণিতক হয়ে যাবে। এখানে দেখো সব 10-এর গুণিতক আছে, তাই আমি এখানে 10টি পুতুল লিখলে আমার সুবিধা হবে। তাই আমি কি করলাম, একটা ঘর 10 করে বসলাম। তাহলে এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, এটা 70, এটা 80, আরও মনে করে দিলাম এটা 90, এটা 100। ঠিক আছে, এরকমভাবে সাজালাম। তাহলে প্রথমে কি লিখবো, সোমবার। সোমবারে কয়টি পুতুল করেছে, 80টি। তাহলে 80 মানে কোথায় আছে, এইখানে। তার মানে এই সোমবার থেকে একটি স্তম্ভ যাবে 80 ঘর পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই 80 ঘরের পর্যন্ত স্কেল বসিয়ে সমান করে সোমবার থেকে একটি স্তম্ভ টেনে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো মঙ্গলবারে কয়টি করেছে, মানে 90টি। মঙ্গলবারে করেছে 90টি, তাহলে 90 পর্যন্ত উঠবে, মানে এখান থেকে সরলরেখা আসবে, স্কেল ধরে টানতে হবে। এটা হচ্ছে মঙ্গলবারে 90 পর্যন্ত গেল। বুধবারে কতগুলো করেছে, মানে 100টি, 5 কুড়ি 100টি, মানে এতটা আসবে। আর বৃহস্পতিবারে করেছে 3 কুড়ি 60, অতএব 60 মানে কোথায়, এই বরাবর আসবে। কেমন, বোঝা গেল? এইটাকে বলা হয় স্তম্ভচিত্র। পরিসংখ্যান বিভাজন তালিকা থেকেও স্তম্ভচিত্র আঁকতে পারো, যেটা আগে দেখালাম, আর একটা চিত্রলেখ থেকেও তুমি স্তম্ভচিত্র আঁকতে পারো। বোঝা গেল? এটা গেল। তাহলে স্তম্ভচিত্র কী জিনিস বোঝা গেল। আচ্ছা এই তবে এটা কি, এটা পুতুলের সংখ্যা, এক একটা রেখায় কি কি রাখলাম সেটা তোমাকে লিখতে হবে। তাহলে এই 10 20 এগুলো কি পুতুলের সংখ্যা তো, আর এগুলো কি বার।
এটা হয়ে গেল বার, অ্যারো চিহ্ন দেবো কিন্তু এর মধ্যে অ্যারো চিহ্ন দিতে হবে, রেখার মধ্যে অ্যারো চিহ্ন দিতে হবে। তাহলে এটা হয়ে গেল পুতুল সংখ্যা, এটা হয়ে গেল বার। এইভাবে লিখে এটাকে আমি যদি এইভাবে এখানে দিতাম 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এটা যেহেতু জায়গাটা কম তাই অনুভূমিক বরাবর লিখলাম। তুমি উল্লম্ব বরাবরও লিখতে পারতে। কীরকম হচ্ছে তো তখন 10, 20, 30, 40, 50, তখন এই স্তম্ভগুলো এই বরাবর হতো, এইভাবে হতো। ঠিক আছে, মনে করো এখানে 80 আছে, তাহলে 80 থেকে সোমবারে নামতো, তখন এখানে হয়ে যেত সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। আশা করি বোঝা গেছে এইভাবে স্তম্ভচিত্র করে। ঠিক আছে, এবার চলো বইয়ের যে পরের পৃষ্ঠা অঙ্কটা আছে সেটা করাই। যদি কোনো স্তম্ভচিত্র দুটো পাশাপাশি থাকে, মনে করো এখানে একটা স্তম্ভচিত্র আছে, তার সাথেই আরেকটা এখানে সাথেই আছে, তাহলে এই ক্ষেত্রে এই স্তম্ভচিত্রগুলো কখন হয়? যখন তুলনা করা হয়। মনে করো এখানে 80 আছে, এখানে 70 আছে, তাহলে এখানে 60 আছে, তাহলে এখান থেকে একটা স্তম্ভচিত্র উঠলো, আরেকটা মনে করো এখান থেকে এইখানে উঠলো স্তম্ভচিত্র। ঠিক আছে, তাহলে এইগুলোকে বলা হয় তুলনা করা। তুলনা করা কি মনে করো এটা সোমবার, এটা মঙ্গলবার। ঠিক আছে, আমি কথার কথা ধরছি। তাহলে সোমবারে কতগুলো কাজ করেছিলাম? 80টি। মঙ্গলবারে কতগুলো কাজ করেছি? 70টি। তাহলে এইভাবে প্রশ্ন করে যে সোমবারের তুলনায় মঙ্গলবারে কতগুলো কম করলাম? তাহলে 80 বিয়োগ 70, সুতরাং 10টি। এই স্তম্ভচিত্রগুলো কোন ক্ষেত্রে দেয়? যখন তোমাকে তুলনা করতে বলবে তখন সেইভাবে স্তম্ভচিত্র আকারে সাজাতে হয়। তো এবার আমি নিজে করি 2-এর অঙ্কটায় চলে যাই। দেখো, নিজে করি 2-এর অঙ্কটায় তোমাকে বলেছে একটি বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা প্রদর্শন দেখতে এসেছে। ঠিক আছে, যেখানে ডাব্লু সমান এখানে ওম্যান, ম্যান মানে ম্যান, বি মানে বয় মানে ছেলে, গার্ল, জি মানে গার্ল মানে মেয়ে, এরা দেখতে এসেছে। কীরকমভাবে দেখতে এসেছে তাদের লিস্ট এখানে দিয়ে দিয়েছে। তাহলে এটাকে বলা হয় কাঁচা তত্ত্ব। এই কাঁচা তত্ত্বকে নির্ভর করে একটা পরিসংখ্যান বিভাজন তালিকা তোমাকে সাজাতে বলেছে এবং এর থেকে স্তম্ভচিত্র তোমাকে আঁকতে বলেছে। কেমন? তাহলে পরিসংখ্যান বিভাজন তালিকা যখন আমরা লিখবো তাহলে এগুলো কী? এগুলো দর্শক হয়ে গেল। তার মানে বাঁদিকে লিখবো দর্শক। দর্শকের বিভিন্ন প্রকার আছে, কি? একটা হচ্ছে ওম্যান, একটা ম্যান, একটা বয়, একটা গার্লস, তাই তো? প্রকারভেদ আছে এগুলো। তাহলে আমরা এখানে কি সাজাবো? ট্যালি মার্ক সাজাবো। প্রথমে ট্যালি মার্ক সাজাবো, আর এটাকে কি লিখবো? যে দর্শক সংখ্যা। তাহলে এবার আমাকে দেখতে হবে মানে মহিলা, ডাব্লু মানে মহিলা, মহিলা কতজন আছে দেখো। তাহলে গোনো, ডাব্লু কোথায় আছে? ডাব্লু এই যে এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা আছে। আমার আন্দাজে 10টা আছে, তোমরা গুনে নেবে, যদি ভুল হয় তোমরা ঠিক করে নেবে। ঠিক আছে, তাহলে ডাব্লু আছে কটা? 10টা। আচ্ছা, এটাতে তো প্রথমে আমরা ট্যালি মার্কে সাজাবো, তাহলে এটা এখানে 10 জন লিখবো, যে দর্শক সংখ্যা জনে আছে, তাই ডাব্লু মানে মহিলা কতজন এসছে? 10 জন। এবার এই 10টাকে আমরা ট্যালি মার্কে সাজাবো কিভাবে? 4টে দাগ দিয়ে, এটা হয়ে যাবে 5টা, 4টের উপরে একটা বড় দাগ দেবো, আরেকটা 4টে দাগ দিয়ে ওটার উপর আরেকটা দেবো, মানে 5টা, 5 5 হয়ে গেল 10। এবার আছে ম্যান, এম মানে ম্যান মানে পুরুষ, কজন আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে ম্যান আছে হচ্ছে 11, তার মানে দুটো 5 হবে আর একটা 1 থাকবে, 10 10 10 10 আর 1 11। ঠিক আছে, এবার বি দেখো কটা আছে? 1 2 3 4 5 6 7 8 8 9 10। বিও আছে এখানে 10টা, তাহলে দুটো 5 হবে, 5 5 10 10। আর জি মানে গার্লস কটা আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। জি আছে 12, অতএব দুটো করে 5 হবে আর বাইরে দুটো থাকবে। ঠিক আছে, এইটাকে বলা হয় পরিসংখ্যান বিভাজন তালিকা। তোমার টোটাল হয়ে গেল। কাছে তত্ত্বের উপর নির্ভর করে আমরা পরিসংখ্যান বিভাজন তালিকা সাজানো। এবার আমরা কি করব? স্তম্ভচিত্র আঁকবো। তাহলে একইভাবে অ্যারো চিহ্ন দেব, এখানে ও দেব, এটা এক্স, এটা ওয়াই, এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। এক্স আর ওয়াই কিন্তু বড় হাতের দেব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এক একটা কি দর্শক। তাহলে তুমি যদি এখানে দর্শক দাও তাহলে এখানে দর্শক দিয়ে দাও,
অনুভূমিক বরাবর আমি দিয়ে দেবো দর্শক, আর উল্লম্ব বরাবর দিয়ে দেবো দর্শক সংখ্যা। তাহলে দর্শক কী কী আছে? WMBG, তাহলে এখানে লিখব WMBG, একটু ফাঁকা ফাঁকা করে দেব। এইবার দেখো 10 আছে, 11 আছে, 10 আছে, 12 আছে, তাহলে আমাকে কিভাবে করে সাজালে ভালো হয়? একটা 2 দিয়ে করে সাজালে ভালো হয়। কেমন? তাহলে দেখো এখানে 2, এইভাবে আমরা সুবিধা মতো সাজাবো। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14। এইবার এটা আমরা উল্লম্ব বরাবর ধরলাম তো, তাই সেটা লিখতে হবে যে উল্লম্ব বরাবর একটি ঘর সমান সমান কত? 2 এর সমান, 2 জনের সমান, ঠিক আছে? বা সমান সমান 2 জন, মানে উল্লম্ব বরাবর একটি ঘর সমান সমান 2 জন, এই কথাটা লিখতে হবে, কারণ আমরা 2 জন করে ধরেছি। এবার দেখো বসাই, ডাব্লু কজন আছে? 10 জন, তাহলে 10 কোথায় আছে? এইখানে, তাহলে এইখান থেকে আমরা সোজাসুজি একটি স্তম্ভ টেনে দেব, এটা হয়ে গেল ওম্যান। আচ্ছা, ম্যান কটা আছে? 11, তাহলে দেখো 11, তার মানে আমরা এটা দুটো করে ধরেছি, তাহলে 11 মানে কি? 10 নিয়ে 10-এর পরে 12-র অর্ধেক নিয়ে নিলে আমরা 11 যাবে, মানে এই বরাবর আসবে, এই বরাবর এসে এখান থেকে নামবে, এইটা হয়ে গেল ম্যান, 11 জন। তারপরে বি কটা আছে? 10 জন, মানে একইভাবে এখান থেকে নামবে, এটা হয়ে গেল 10। তারপরে আছে 12 জন, তার মানে এই বরাবর আসবে। স্কেল ধরে তোমরা অবশ্যই মেপে দাগগুলো টেনে নেবে, ঠিক আছে? এটা হয়ে গেল তোমার স্তম্ভচিত্র। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে স্তম্ভচিত্র বরাবর তোমাদের হয়ে গেল, পুরো ক্লিয়ার হয়ে গেল। এইবার বৃত্তকলা কী জিনিস সেটা তোমাদের দেখাবো। দেখো একইভাবে বৃত্তকলা বোঝানোর জন্য বইয়ের থেকে একটা অঙ্ক তুলে নিয়েছি। কিছু ছাত্রছাত্রী গান করে 7 জন, নাচ করে 6 জন, বই পড়ে 5 জন, নাটক করে 5 জন, ছবি আঁকে 7 জন, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা প্রথমে স্তম্ভচিত্রে আঁকি, তাহলে কি করে আঁকবো? একইভাবে আঁকবো, একটা উল্লম্ব বরাবর রেখা, একটা অনুভূমিক বরাবর রেখা, এটা OX, এটা OY। এটাকে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা ধরলাম উল্লম্ব বরাবর, আর এখানে মনে করো এক একটা ভাগ লিখে দিলাম, হবি, এটা গান, এটা নাচ, এটা বই, এটা নাটক, এটা ছবি, ঠিক আছে? আচ্ছা, তাহলে গান, এবার আমরা এটাকে লেখচিত্রটা বানাবো। 7 আছে, 5 আছে, তাহলে আমরা এক এক করে ধরতে পারি, 1 2 3 4 5 6 7 8 9, এতটা নিলাম। তাহলে কি লিখব? উল্লম্ব বরাবর একটি ঘর সমান সমান 1 জন, তাই তো? একটি ঘরে 1 জনই ধরেছি, তার মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7 8 9, এটা 10 ধরে নিলাম। তাহলে প্রথমে গান করে কজন? 7 জন, তার মানে 7 কোথায় আছে? এখান থেকে টানবো। তারপরে 6 জন নাচ করে, তারপর 5 জন করে টানবো, এটাও 5 জন, তারপরে আবার 7 জন, ছবি আঁকে 7 জন। এটা হয়ে গেল স্তম্ভচিত্র, ঠিক আছে? তাহলে এই একরকমভাবে তো আমরা স্তম্ভচিত্র আঁকতে পারি, আরেক রকমভাবে আমরা স্তম্ভচিত্র আঁকবো। কীরকম সেটা বৃত্তের মধ্যে এঁকে দেখাবো। একটা যদি আমরা বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তটাকে কি করব? দেখো মোট কতজন? 7 6 5, টোটাল হচ্ছে আমার 30 জন, ঠিক আছে? তাহলে এই 30 জনের মধ্যে গান আঁকে কজন? 30 জনের মধ্যে গান হচ্ছে 7 জন, নাচ কজন করে? 30 জনের মধ্যে 6 জন, বই কজন পড়ে? 30 জনের মধ্যে 5 জন, নাটক কজন করে? 30 জনের মধ্যে 5 জন, আর ছবি কজন আঁকে? 30 জনের মধ্যে 7 জন। তাহলে এগুলোকে অংশ ধরা হয়, তাই তো? মানে এক একটা পরিমাণের অংশ, সেটা আমি বৃত্তের মধ্যে বসাবো। কি গান করে 30 জনের মধ্যে 7 জন, তাহলে এই যে অংশগুলো, তা এই অংশগুলো আমি যদি বৃত্তর মধ্যে আঁকি, এটা যদি কেন্দ্র হয়, তাহলে কেন্দ্রের মধ্যে মনে করো এতটা আছে, এটা হচ্ছে গান, ঠিক আছে? এটা গানে কত? 7/30। এটা আমি ডিটেলসে বোঝাচ্ছি না, আমি জাস্ট শর্টকাটে বোঝাচ্ছি, পরে ডিটেলসে আরও অঙ্ক আছে, সেগুলো আমি আরও ভালো মতো বোঝাবো। গান আছে 7 জন, তাহলে 7 জন মনে করে এতটা পেলাম আমরা, 7 জন। তারপরে 6 জন মনে করো আমরা এতটা পেলাম, নাচ, ঠিক আছে? বই পড়ে 5 জন, মনে করে এতটা পেলাম, এটা গল্পের বই পড়ে। নাটক করে 5 জন, এটা মনে করো 5 জন নাটক,
ঠিক আছে, আর বাকিটা ছবি আঁকে। ঠিক আছে, দেখো এই 30 জনের মধ্যে বৃত্তের মধ্যে আমি এক একটা ভাগকে এক একটা অংশকে আমি আলাদা করে লিখলাম, এইটাকে বলা হয় বৃত্তকলা। এই যে এক একটা ভাগকে বলা হয় বৃত্তকলা। তার মানে কি বুঝলাম, এই অংশের পরিমাণগুলো যত বাড়বে আমার বৃত্তকলা তত বাড়বে। 30 জনের মধ্যে 7 জন হলো, তাই আমরা 7 জন গান, তাই 7 জন এইটুখানে রাখলাম। 7 জনের জায়গায় যদি 10 জন হতো তাহলে এই বৃত্তকলাটা আরেকটু বেড়ে যেত। তাহলে কি, যত পরিমাণের অংশটা যত বাড়বে বৃত্তকলার পরিমাণও তত বাড়বে। তাই বলেছে এক একটি বৃত্তকলার পরিমাপ এক একটি অংশের পরিমাপের সাথে সমানুপাতি হয়, কারণ এই অংশ যত বাড়বে বৃত্তকলাও তত বাড়বে। এই যে বৃত্তের মধ্যে এইভাবে বৃত্তকলা দিয়ে ছবি আঁকাটাকেই বলা হয় পাইচিত্র বা বৃত্তক্ষেত্রাকার চিত্র। আমরা একটা স্তম্ভচিত্রের মাধ্যমে ছবি এঁকেছি, আরেকটা এই স্তম্ভচিত্রটা কি করেছি, বৃত্তের মাধ্যমে ছবি এঁকেছি। এই বৃত্তের মাধ্যমে ছবি আঁকাটাকেই বলা হয় পাইচিত্র। ঠিক আছে, এই পাইচিত্রের মধ্যেই তোমার কেন্দ্রীয় কোণ চলে আসে। তাহলে এই কেন্দ্রীয় কোণ কি সেটা এবার আমরা ভালো মতো বুঝবো। চলো এবার কেন্দ্রীয় কোণ কি সেটা আমরা আলোচনা করি। দেখো, আমরা আগের অঙ্কে একটা বৃত্তের মধ্যে দেখলাম এরকম খোপ করে কাটলে আমাদের সেটা পাইচিত্র হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে পাইচিত্রটা আঁকবো কি করে, কেমন? তাহলে পাইচিত্র আঁকার আগে প্রথমে আমাকে একটা কাঁচা তথ্য দিয়ে দেবে। এই কাঁচা তথ্যের মধ্যে দেখো, ক্রিকেট খেলা 50 এটা শতকরায় বলেছে, শতকরায়, জোনে বলেনি, কেমন? তাহলে শতকরা মানে কিসে বোঝায়, 100তে বোঝায়। 100 জনের মধ্যে 50 জন ক্রিকেট খেলে, 100 জনের মধ্যে ফুটবল খেলে 30 জন, 100 জনের মধ্যে ব্যাডমিন্টন খেলে 20 জন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা থেকে প্রথমে আমরা কি ভগ্নাংশে বার করব। তাহলে এটা ছাত্রছাত্রী এটা শতাংশে দিয়েছে, মানে শতকরায় দিয়েছে। এবার আমরা যদি এটাকে ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হয়ে যাবে, দেখো বলো, এটা 50 জন, কতজনের মধ্যে, 100 জনের মধ্যে 50 জন, এটা 100 জনের মধ্যে 30 জন, আর এটা 100 জনের মধ্যে 20 জন। এটা হয়ে গেল ভগ্নাংশ। ভগ্নাংশ মানে অংশ, যেটা ওই আমরা আগের অঙ্কে একটা অংশ পেয়েছিলাম, 30 জনের মধ্যে 7 জন, 30 জনের মধ্যে 5 জন, সেই জিনিসটাই এটা শতকরায় বলেছে, তাই আমরা 100 দিয়ে ভাগ করলাম। ওটা 30 জনের মধ্যে ছিল, তাই 30 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, এইবার এই ভগ্নাংশ থেকে তোমাকে কি বার করতে হবে, কেন্দ্রীয় কোণ বার করতে হবে। কেন্দ্রীয় কোণ বার করতে হবে, আর কোণের এককই আমরা জানি কি, ডিগ্রি, তাই তো? ডিগ্রিতে কোণের মান বার করতে হয়। তাহলে ভগ্নাংশ থেকে কেন্দ্রীয় কোণ কি করে বার করতে হবে সেটা আগে বুঝে নাও। আমরা এই মানগুলো একটা বৃত্তের মধ্যে বসাবো, তাই তো? বৃত্তের মধ্যে আমরা যে এইটুখানি বসিয়েছিলাম, এইভাবে যে বসিয়েছিলাম, তাহলে দেখো এগুলো এক একটা কোণ, তো এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। তাহলে এটা মনে করি এরকমভাবে আছে, এদিকে একটা গেল, এইদিকে একটা গেল, তাই তো? এই কোণটাকে কি জানি, 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তার মানে পুরো কোণটা কত হয়ে যায়, 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি মানে একটা সরল কোণ, আর এই দিকে 180 ডিগ্রি, তাই তো? তার টোটাল বৃত্ত মানে টোটাল পুরো কোণটা কত হয়ে গেল, 180 যোগ 180 360। তার মানে দেখো আমার টোটাল পুরো বৃত্তের মধ্যে কত কোণ তৈরি হচ্ছে, টোটাল 360। এই 360 ডিগ্রির মধ্যে আমরা বার করব ক্রিকেট কত ডিগ্রি আছে, ফুটবল কত ডিগ্রি আছে, ব্যাডমিন্টন কত ডিগ্রি আছে। এটা তো আমার 100তে শতকরায়, কিন্তু আমি তো পুরো 360-এর মধ্যে বার করব। যখনই আমরা 360-এর মধ্যে বার করব তখনই সেটা হয়ে যাবে কি, কেন্দ্রীয় কোণ, মানে কেন্দ্রীয় কোণ সেটা হয়ে যাবে। তাহলে আছে ভগ্নাংশ 50/100, আমরা কত দিয়ে ভাগ করব, এটা 100-র মধ্যে 50। আমি তো পুরো বৃত্তের মধ্যে এটাকে সাজাবো, তাই না? আর পুরো বৃত্ত বলতে আমরা বুঝি 360, তাই 360 দিয়ে গুণ করব। 360 দিয়ে গুণ করে দেখো, 0-এর সাথে 0 কেটে গেল, এই 0-এর সাথে এই 0 কেটে গেল, তার মানে কত হবে, 3-18, মানে 180 ডিগ্রি। একইভাবে 30/100কে 360 দিয়ে গুণ করব, কত হয়, 0 কেটে গেল, 0 কেটে গেল, 3 দিয়ে 3×6 = 18, 3×9 = 10, 108 ডিগ্রি। আর একইভাবে 20/100কে 360 দিয়ে গুণ করব, 0 0 0 0, 36 6 2 12, 36 2 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো 360 ডিগ্রির মধ্যে পেয়ে গেলাম ক্রিকেট খেলেছে 180 ডিগ্রি, ফুটবল খেলেছে 108 ডিগ্রি, ব্যাডমিন্টন খেলেছে 72 ডিগ্রি। এবার এই জিনিসটাকে বৃত্তের মধ্যে তোমাকে বসাতে হবে, তাহলে সেটা হয়ে যাবে পাইচিত্র। কেমন? প্রথমে এটা এবার তোমাকে চাঁদা এবং কম্পাসের সাহায্য লাগবে। প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম কম্পাসের সাহায্যে, আমি ছোট করে দেখাচ্ছি যেহেতু জায়গাটা শর্ট। বৃত্ত এঁকে নিলাম, যেটা কোণ হয়ে গেল, কেন্দ্র হয়ে গেল এটা। প্রথমে ক্রিকেট দেখাবো 180 ডিগ্রি, আমি একটা সুবিধা মতো এখানে একটা দাগ টেনে নিলাম কেন্দ্র থেকে, পুরোটা দাগ টানিনি, কিন্তু পুরোটা দাগ টানবো না, আমি কেন্দ্র থেকে
একটা ব্যাসার্ধ টেনে নিলাম, এখানে টানলাম, আমি এখানেও টানতে পারতাম, যে কোনো একটা টেনে নাও। এবার এই ব্যাসার্ধের মধ্যে কত ডিগ্রি কোণ আঁকবো? 180 ডিগ্রি। কেমন? তাহলে 180 ডিগ্রি মানে কি? একটা সরল কোণ, তার মানে পুরো এইভাবে চলে আসবে, এটা হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এই পরিমাণটা কি খেলেছে? ক্রিকেট। লিখব ক্রিকেট 180 ডিগ্রি হয়ে গেল। তারপরে ফুটবল খেলেছে কত? 108 ডিগ্রি। তাহলে 108 ডিগ্রি আমি এখানে আন্দাজ মধ্যে বসাচ্ছি, তোমরা চাঁদার সাহায্যে বসাবে। এখানে উল্টো বরাবর চাঁদা বসিয়ে দেবে, এটাতে 180 ডিগ্রি হয়ে গেল। তার মানে চাঁদাটা এবার এইভাবে বড় বসাবো আমরা, এই যে এরকমভাবে যে মান থাকে, এরকমভাবে মান থাকে, তাই না? এইভাবে চাঁদাটা বসাবো, 108 ডিগ্রি মাপবো। তার মানে এই বরাবর হচ্ছে 90, এই বরাবর যদি আমরা 100 ধরি তাহলে 108 মানে এই বরাবর আসছে, তার মানে চাঁদা এইখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? এইবার স্কেল বসাবো, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 108 ডিগ্রি। কি লিখবো? এটা ফুটবল, এখানে লিখবো ফুটবল, ঠিক আছে? ভেতরে না লিখলেও হয়, পাশে লিখলেও হয়, কোনো ব্যাপার না, ক্রিকেট ফুটবল না লিখলেও হয়। আর বাকিটাই তো পড়ে থাকবে 72, এটা তো 72 মাপার কোনো প্রয়োজনই নেই। কেন কি? এই 180, 108, 72 যোগ করে তো 360ই পাবো, যেহেতু 360-এর মধ্যে এই কোণগুলো বেরিয়েছে, তাহলে এই 100 বাকিটা মাপবে, দেখবে এটা 72ই আসবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল তোমার 72 ডিগ্রি। কত ছিল? ব্যাডমিন্টন। তাহলে একটা দেখো বৃত্তের মধ্যে আমরা এই কোণগুলো আমরা পেয়ে গেছি। এইভাবে তোমার পাইচিত্র আঁকতে হবে। কীরকম? তোমাকে একটা শতকরা দিয়ে দেবে, শতকরা যদি না দেয় তাহলে একটা টোটাল দিয়ে দেবে। মনে করো এটা শতকরা দেয়নি, এখানে 5 আছে, 3 আছে, 2 আছে, শূন্যগুলো নেই, ঠিক আছে? আমি পুরো বুঝিয়ে দিচ্ছি। তাহলে 5 আছে, 3 আছে, 2 আছে, শতকরা তোমাকে দিল না, তাহলে কি করে বার করব? এটা তো শতকরা দিয়েছিল, তাই 100 দিয়ে ভাগ করি। তাহলে আলাদাভাবে কি করে বার করব? ক্রিকেট আছে 5 জন ক্রিকেট খেলে, কতজনের মধ্যে সেটা বার করো। 5 আর 3 8, 8 আর 2 10, 10 জনের মধ্যে ক্রিকেট খেলে 5 জন। আমি বৃত্তের মধ্যে বসাবো কত ডিগ্রির মধ্যে? 360 ডিগ্রির মধ্যে, তাই 360 ডিগ্রির মধ্যে কত সেটা বার করব, গুণ করে এটা। আচ্ছা, তারপরে 10 জনের মধ্যে ফুটবল খেলে 3 জন, 360-এর মধ্যে কত? একইভাবে 10 জনের মধ্যে ব্যাডমিন্টন খেলে 2 জন, 360-এর মধ্যে কত? যেটা বেরোবে সেটাই হয়ে যাবে কেন্দ্রীয় কোণ। এইগুলোকে বলা হয় কেন্দ্রীয় কোণ। আশা করি বোঝা গেছে। দেখুন পরের বিষয়টা 27 নম্বরের অঙ্কটায় আছে ছোট গল্প 40টি, তাহলে ভগ্নাংশে নিয়েছে, শতকরায় আছে, তাই 40/100 হবে। তাহলে 40/100-কে আমি কি করব? কেন্দ্রীয় কোণ বার করবো প্রথমে, তাই 40/100-কে দেখো নিচেই করেছি, 40/100-কে প্রথমে কাটাকুটি করেছে। কীরকমভাবে? দেখো এখানে 40/100 আছে, তো এখানে কাটাকুটি করে কত বেরিয়েছে? 2/5। আমি এখানে কাটাকুটি করব না, ডাইরেক্ট 360 দিয়ে গুণ করব, উত্তর আমার একই আসবে। 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, 4 দিয়ে 36 গুণ করবে, যেটা বেরিয়েছে সেটাই বেরোবে, ঠিক আছে? তোমার একই জিনিস। আর তাহলে উপন্যাস আছে 20%, 20% মানে কি? 20/100, আর 20/100-কে আমি কেন্দ্রীয় কোণ বার করতে গেলে 360 দিয়ে গুণ করে দেবো। 20/100-কে কাটাকুটি করে 1/5 এসছে, সুতরাং 1/5-কে 360 দিয়ে গুণ করেছে, একই ব্যাপার। তারপরে ছোটদের কমিক্স আছে 25%, তার আগে আছে ভ্রমণ আছে 5%, অতএব 5/100 গুণ 360, একইভাবে। আর ছোটদের কমিক্স আছে 25%, 25/100 গুণ 360। তারপরে জীবনী আছে 10%, 10/100 গুণ 360। এইভাবে তোমরা করে নেবে। তারপরে যেভাবে দেখালাম বৃত্ত এঁকে চাঁদার সাহায্যে যে কেন্দ্রীয় কোণগুলো বেরোলো, সেই কেন্দ্রীয় কোণ এক এক করে আমরা বৃত্তের মধ্যে বসিয়ে দেব। তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে পাইচিত্র, ঠিক আছে? আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আর পাইচিত্র নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলো আবার আলোচনা করে দেবো, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে তোমাদের কাছে আমি কোষে দেখি 2 চ্যাপ্টারটা শুরু করব। তো ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে তোমাদের দাদার সাথে থেকো, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো আবার দেখা হচ্ছে পরে নেক্সট নতুন একটি ক্লাস নিয়ে। ততক্ষণে ভালো থেকো, টাটা।